আর এটাই ছিল এই রাজবংশের ক্ষমতার প্রথম সিঁড়ি। ভাবুন তো একবার, আপনাকে মৃত ঘোষণা করে আপনার দাহ করা হয়ে গেছে, ঠিক তার 12 বছর পরে আপনি ফিরে আসলেন আবার জীবিত হয়ে আপনার রাজত্ব আর স্ত্রীর দাবি করতে। কি রূপকথার গল্প মনে হচ্ছে? না বন্ধুরা, এটাই সত্য। রাজা রমেন্দ্র নারায়ণের সাথে গত 100 বছর আগে প্রায় এই বাড়িতে এই ঘটনাটাই ঘটেছে। মৃত্যুর প্রায় 12 বছর পরে তিনি সন্ন্যাসী বেশে চলে আসছিলেন এইখানে রাজত্ব আর তার স্ত্রীর দাবি করতে। এই ভাওয়াল রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য আর খুঁটিনাটি সব বিষয় থাকবে আজকের ব্লকে, যেখানে লুকিয়ে আছে 365টি কক্ষ আর এক রহস্যময় সন্ন্যাসী রাজার গল্প। তাই সবাইকে পুরো ব্লকটা দেখার অনুরোধ জানিয়ে শুরু করতেছি আজকের ভাওয়াল রাজবাড়ির ইতিহাসের গল্প। বন্ধুরা, গাজীপুর জয়দেবপুর ভাওয়াল রাজবাড়ি যেতে হলে সর্বপ্রথম আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। চৌরাস্তা নেমে হাতের ঠিক ডাইন পাশে জয়দেবপুর রোড ঢুকছে। জয়দেবপুর রোডে ঢুকে হাতের বাম পাশে অটো সিএনজি বাস পাবেন, যেটা যুগে আপনি রাজবাড়িতে যেতে পারবেন। 10 টাকা বা 20 টাকা ভাড়া নিবে। চৌরাস্তা পেরিয়ে জয়দেবপুরে দেখে যত এগিয়ে যাচ্ছে চারিপাশে পরিবেশটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। এই রাস্তা শেষেই অপেক্ষা করছে 365টি কক্ষের বিশাল এক রাজপ্রাসাদ। তবে শুধু প্রাসাদ দেখতে যাচ্ছি না, যাচ্ছি বাংলার ইতিহাসের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর এক রহস্যর খোঁজে। প্রিয় বন্ধুরা, ভাওয়াল রাজবাড়িতে ট্রেন যোগে আসা যাবে। যদি কেউ ট্রেন যোগে আসে, ট্রেন থেকে নেমে হাতের ডান সাইডে 2 থেকে 3 মিনিট সামনে গেলেই ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়িতে ঢোকার প্রথমেই বাঁধবে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। স্কুলটি 1905 সালে প্রতিষ্ঠিত হয়। মায়ের স্মৃতিচরণে ভাওয়াল রাজকুমাররা মা রানী বিলাসমণি দেবী স্মৃতি ও শিক্ষার প্রতি অনুরাগ সম্মান জানাইতে তার নাম অনুসারে স্কুলটি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, এই রাজবংশের ইতিহাস কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ আর চতুর বুদ্ধির এক দারুণ গল্প। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এই রাজবংশের উত্থান ও প্রথমের ইতিহাস। বন্ধুরা, আজ থেকে প্রায় 450 বছর আগের বাংলায় ফিরে যাওয়া যাক। তখন এই গাজীপুর ও ভাওয়াল অঞ্চলে কর্তা ছিলেন 12 ভূঁইয়া অন্যতম স্বাধীনচেতা বীর ফজলে গাজী ও তার বংশধরেরা। মুঘল সম্রাট আকবরও যাদেরকে সমীহ করে চলতেন, কিন্তু ইতিহাসের নিয়মই হলো উত্থানের পর পতন আসবেই। গাজী বংশের শেষ দিকে যখন শাসনভার আসে দৌলত গাজীর হাতে, তখন দিল্লির মুঘল দরবার আর মুর্শিদাবাদের নবাবদের সাথে তাদের সীমানা আর খাজনা নিয়ে বিরাট মামলা বাঁধে। জমিদারি হারানোর উপক্রম। ঠিক সেই সংকট মুহূর্তে নাটকের পর্দায় প্রবেশ ঘটে এক চতুর অসম্ভব মেধাবী মানুষের। তিনি হলেন বিক্রমপুরের বর্জযোগিনী গ্রামে থেকে আসা মধ্যবিত্ত ব্রাহ্মণ কুশধ্বজ রায়। দৌলত গাজী সাহেব কুশধ্বজ রায়কে নিজের আইনজীবী ও মুক্তার নিয়োগ করেন। কুশধ্বজ নিজের ক্ষুরধার বুদ্ধি আর কূটনীতিক দিয়ে সেই দিল্লির মুঘল দরবারের মামলায় দৌলত গাজীকে জিতিয়ে আনেন। খুশি হয়ে দৌলত গাজী তাকে গাজীপুরের চন্দ্রা গ্রামের বিশাল জমি দান করেন এবং নিজের প্রধান দেওয়ানি বানিয়ে রায়চৌধুরী উপাধিতে ভূষিত করেন। আর এটাই ছিল এই রাজবংশের ক্ষমতার প্রথম সিঁড়ি। কিন্তু আসল গল্প এখানেই শেষ নয়। আসল টুটিস্ট আছে 1704 খ্রিস্টাব্দে। বাংলার নবাব মুর্শিদ কুলি খান তখন এই কঠোর রাজত্ব নীতি চালু করেন। দৌলত গাজীর বংশধররা যখন নবাবের খাজনা দিতে বাধ্য হন, তখন কুশধ্বজ রায় পুত্র শ্রীকৃষ্ণ রায় চৌধুরী সেই সুযোগটি লুফে নেন। তিনি নবাবদের সাথে একটি গোপনে চুক্তি করেন, গাজীদের পুরো ভাওয়াল পারগনা জমিদারি নিজের নামে লিখে নেন। আইনগতভাবে এই শ্রীকৃষ্ণ রায় চৌধুরীকেই ভাওয়াল জমিদারি বংশধরের আদি প্রতিষ্ঠাতা বলা হয়। শ্রীকৃষ্ণ রায়ের পর এই জমিদারি হাল ধরেন তার জ্যেষ্ঠ পুত্র জয়দেব নারায়ণ রায়। তিনি শাসন ভার নিয়ে চিন্তা করলেন চন্দনা গ্রাম থেকে সরে এসে আরো সুরক্ষিত জায়গায় বসতি করা দরকার। তিনি চিলাই নদীর তীরে প্রথমে একটি আদি রাজবাড়ি ও কাচারি তৈরি করেন। শ্রীকৃষ্ণ রায় চৌধুরীর সুযোগ্য পুত্র ছিলেন জয়দেব নারায়ণ রায়। আর এই যে আজকে আমরা গাজীপুর জয়দেবপুর এলাকায় দাঁড়িয়ে আছি, এই জয়দেবপুরের নামটি কিন্তু তারই নাম অনুসারে রাখা হয়েছিল। এরপর কয়েক পুরুষ ধরে এই জমিদারি চলতে থাকে। কিন্তু 1787 এবং 1789 সালে বাংলায় পরপর 2বার ভয়াবহ ভূমিকম্প আঘাত আনে, যা পুরো বাংলার ভূগোল বদলে দিয়েছিল। সেই ভূমিকম্পে জয়দেব নারায়ণের তৈরি পুরনো প্রাসাদটি ধুলোয় মিশে যায়। তখন সেই রাজবংশের হাল ধরেন পঞ্চম প্রভাবশালী পুরুষ লোক নারায়ণ রায়। তিনি সিদ্ধান্ত নেন এবার এমন এক প্রাসাদ তৈরি করবেন যা শতাব্দীর পর শতাব্দী টিকে থাকবে। তিনি শুরু করলেন এক বিশাল যজ্ঞ। বছরে 365 দিনের সাথে মিলিয়ে তৈরি করা হলো 365টি কক্ষের এই বিশাল ভাওয়াল রাজবাড়ি। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, লোকনারায়ণ রাত এই প্রাসাদের কাজ পুরোপুরি শেষ করে যেতে পারেনি। তার মৃত্যুর পরে এই বিশাল সাম্রাজ্যে হাল ধরেন তার স্ত্রী, বাংলার ইতিহাসের এক অনন্য প্রভাবশালী নারী রানী বিলাসমণি দেবী। তিনি শুধু এই রাজবাড়ির বাকি থাকা নির্মাণ কাজই শেষ করেননি, তার আমলে ভাওয়াল এটেস্টের আধুনিক রূপ পায়। প্রজাদের শিক্ষার জন্য স্কুল কলেজ তৈরি করেন। আর রানী বিলাসমণি 3 পুত্র ছিলেন, নরেন্দ্র নারায়ণ, রমেন্দ্র নারায়ণ এবং রবীন্দ্র নারায়ণ। ভাওয়াল পারগনা এরা 3 কুমার 3 খোকাবাবু নামে পরিচিত ছিল। কোটি টাকার সম্পদ আর বিলাসবহুল জীবন থাকা সত্ত্বেও এই 3 ভাইয়ের জীবনে নেমে আসলো এক অদ্ভুত অন্ধকার। চলুন সরাসরি জানা যাক তাদের সেই গল্প। বড় কুমার নরেন্দ্র নারায়ণের কথা প্রথমেই বলি, যাকে সবাই ডাকতো বড় খোকাবাবু বলে। পিতার মৃত্যুর পরই ভাওয়াল এটেস্টের প্রধান দায়িত্ব তার উপর আসে। তিনি ছিলেন অন্তত শৌখিন এবং কিছুটা জেদি প্রাকৃতির, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস।
ইতিহাস, ভাইদের মধ্যে তিনি প্রথমে পৃথিবীর মায়া ত্যাগ করেন। মাত্র 28 বছর বয়সে 1913 সালে কোনো সন্তান না রেখেই তিনি মারা যান। তার মৃত্যুর পরই ভাওয়াল জমিদারি এক বড় সংকটের মুখে পড়ে। এবার আসি ছোট কুমার রবীন্দ্র নারায়ণের কথায়। তিনি ছিলেন 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে শান্ত ও অন্তর্মুখী স্বভাবের। বড় ভাই আর মেজ ভাই মৃত্যুর পর ভাওয়াল রাজবংশের শেষ প্রদীপ হিসেবে তিনি টিকেছিলেন। কিন্তু 1919 সালে মাত্র 24 বছর বয়সে নিঃসন্তান অবস্থায় তিনিও মারা যান। তার মৃত্যুর সাথে সাথেই ভাওয়াল রাজবংশের সরাসরি পুরুষের রক্তের উত্তরাধিকারী পুরোপুরি শেষ হয়ে যায়। এবার এসেছি এই রাজবাড়ির সবচেয়ে আলোচিত এবং রহস্যময় চরিত্রের মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়, যাকে আদর করে ডাকতো মেজ খোকাবাবু। তিনি ছিলেন বন্য প্রাকৃতির, শিকার করতে ভালোবাসতেন এবং পূজাদের মাঝে খুব জনপ্রিয় ছিলেন। মেজ কুমার রমেন্দ্র নারায়ণ ছিলেন অন্তত স্বাস্থ্যবান এবং শিকার প্রেমী একজন মানুষ। মেজ কুমার ছিলেন নারী পিপাসী ও মাদকাসক্ত। নারী নিয়ে সারা রাত পড়ে থাকতেন, যেটা তার বিবাহিতা স্ত্রী কোনোভাবেই মানতে পারতেন না। কিন্তু 1908 সালে শেষের দিকের কথা, হঠাৎ করে তার শরীরে দুরারোগ্য ব্যাধিতে বাসা বাঁধে। চিকিৎসকদের মতে তিনি সিফিলিস নামক মারাত্মক বেদনাদায়ক রোগে আক্রান্ত হন। রোগটি এক পর্যায়ে তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং ত্বকে ফোড়া ও ক্ষত দেখা দিতে শুরু করে। ঢাকার সিভিল সার্ভেন্ট ডাক্তার ক্যালভার্ট এবং পারিবারিক চিকিৎসক ডাক্তার আশুতোষ ঘোষ গুপ্তের পরামর্শে প্রথমে রাজবাড়িতে তার চিকিৎসা চলছিল। কিন্তু দিন দিন মেজ কুমারের অবস্থা অবনতি হতে থাকে। অবশেষে ঢাকার সিভিল সার্ভেন্ট ডাক্তার ক্যালভার্ট কঠোর পরামর্শের সিদ্ধান্ত নেওয়া হয় মেজ কুমারের ঢাকার বাইরে কোনো স্বাস্থ্যকর পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া দরকার, যেখানে ভালো আবহাওয়া এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। সেই অনুযায়ী 1909 সালে এপ্রিল মাসে মেজ কুমারকে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ বিখ্যাত পাহাড়ি শহরে দার্জিলিং এ নিয়ে যাওয়া হয়। তার সাথে গিয়েছিলেন তার স্ত্রী শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এক বিশাল পারিবারিক চিকিৎসকের দল। কিন্তু কে জানতো দার্জিলিং এ সেই পাহাড়ি পরিবেশে মেজ কুমারের সুস্থ করার বদলে তার জীবনের সবচেয়ে বড় রহস্য জন্ম দেবে। এবার আমরা প্রবেশ করছি ভাওয়ালের ইতিহাসের সবচেয়ে অন্ধকার আর রহস্যময় অধ্যায়। 1909 সালে 8ই মে স্থান দার্জিলিং এ পাহাড়ি এলাকায় চিকিৎসাধীন মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায়কে সেই রাত্রে হঠাৎ করেই তাকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু এই মৃত্যুকে ঘিরে লুকিয়ে আছে এমনও কিছু প্রশ্ন যা আজ 100 বছর পরেও মানুষকে স্তব্ধ করে দেয়। আসলে কি ঘটছিল সেই রাত্রে? তৎকালীন নথিপত্র আর আদালতের জবানবন্দি অনুযায়ী মেজ কুমারের মৃত্যুর পর তার মরাদেহ দাহ করার জন্য দার্জিলিং এর শ্মশান বন্ধু নামক একটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঠিক যখনই চিতায় আগুন দেওয়া হবে তখনই প্রাকৃতির এক অদ্ভুত খেলা শুরু হয়। হঠাৎ আকাশে কালো করে প্রবল ঝড় বৃষ্টি আর শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে যারা লাশ পোড়াতে গিয়েছিল তারা সবাই মৃতদেহটি ওইভাবে চিতার উপরে ফেলে রেখে দিক বিদিক জ্ঞান হারিয়ে আশ্রয়ের খোঁজে ছুটে পালায়। 1 থেকে 1.5 ঘন্টা পরে যখন ঝড় থামে তখন তারা আবার শ্মশানে ফিরে আসেন, কিন্তু চিতার দিকে তাকিয়ে তাদের সবার রক্ত হিম হয়ে যায়। চিতার উপরে মেজ কুমারের সেই মৃতদেহটি আর ছিল না। তাহলে লাশটি গেল কোথায়? সন্ন্যাসী পক্ষের দাবি অনুযায়ী ওই প্রবল ঝড়ের মাঝে একদল নাগা সন্ন্যাসী সেই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা চিতার উপরে এক যুবককে পড়ে থাকতে দেখে এবং খেয়াল করেন যুবকের শ্বাস প্রশ্বাস এখনো চলছে, অর্থাৎ তিনি মরেননি, অজ্ঞান হয়েছিলেন। সন্ন্যাসীরা তাকে উদ্ধার করে নিজেদের সাথে নিয়ে যান, সেবা করে সুস্থ করে তোলেন। কিন্তু ততদিনে মেজ কুমার তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন। এরপর দীর্ঘ 12 বছর তিনি সেই নাগা সন্ন্যাসীর সাথে পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াইছেন। অন্যদিকে রাজবাড়িতে মেজ কুমারের শ্যালক ও তার সহযোগীরা ফিরে আসেন, প্রচার করেন মেজ কুমারের দাহ সফলভাবে সম্পন্ন হয়েছে। এমনকি তারা একটি ভুয়া ছায়ের জাঁকজমকপূর্ণ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু তার ঠিক মৃত্যুর 12 বছর পরে 1921 সালে ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এক জটাজুটধারী সন্ন্যাসীর আগমন ঘটে, যার চেহারা হুবহু মেজ কুমারের মতোই ছিল। রাতে তার গায়ের রং, হাঁটার ধরন, চোখের চাহনি আর শরীরের ক্ষত চিহ্নগুলো দেখে মানুষ অবাক হয়ে লক্ষ্য করে এই সন্ন্যাসীর সাথে 12 বছর আগে মারা যাওয়া সেই মেজ কুমার রমেন্দ্র নারায়ণ রায় হুবহু মিল আছে। খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তার বোন তাকে ঢাকা থেকে জয়দেবপুর রাজবাড়িতে নিয়ে আসে। হাজার হাজার প্রজা ঢাকা থেকে জয়দেবপুর রাজবাড়িতে ছুটে আসে তাকে দেখতে। এই সন্ন্যাসী মেজ কুমার দামি করলে তাকে মেজ কুমার হিসাবে কোনোভাবেই মানতে চায় না। পরবর্তীতে শুরু হয় আইনি লড়াই, শুরু হয় ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ আলোড়ন সৃষ্টিকারী ভাওয়াল সন্ন্যাসী মামলা। দীর্ঘ আইনি লড়াই পর 1936 সালে ঢাকার আদালতে প্রথম রায় দেয় এই যে সন্ন্যাসী আসলেই মেজ কুমার। চূড়ান্ত বিজয় আসে 1946 সালে জুলাই মাসে, যখন লন্ডনের পিরিয়ড কাউন্সিলর রায় দেয় যে সন্ন্যাসী আসলেই রাজা রবীন্দ্রনাথ রায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই চূড়ান্ত জয়ের আনন্দ উদযাপনের মাত্র কয়েকদিনের মাথায় 1946 সালে 3 আগস্ট মেজ কুমার স্ট্রোক করে মারা যান। বন্ধুরা, এখন আমরা আছি কিন্তু সেই ভাওয়াল রাজবাড়ির ছাদের উপরে, যেটা বিল্ডিং গুলো 2 তলা বিশিষ্ট এবং প্রত্যেকটা বিল্ডিং এর সাথে প্রত্যেকটা বিল্ডিং এর সমঝোতা বা জয়েন্ট রয়েছে। এক মাথা থেকে যদি আমরা ছাদে উঠি আর ঠিক এই মাথা, তাতে আমরা শেষ প্রান্তে চলে আসছি ছাদে দিয়ে হাঁটতে হাঁটতে। আর এখানে কিন্তু আভিজাত্য যে একটা সোয়া, সেই সোয়াটা কিন্তু রয়েছে, কারণ রাজবাড়ি কিন্তু রাজবাড়ির মতোই তৈরি করা হয়েছে। প্রত্যেকটা দেওয়াল এত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা, যেটা দেখতে অনেকটা সুন্দর এবং অনেকটা কারুকার্য মনে হচ্ছে। এই সেই রাজকন্যা আর রানীদের গোসল করার পুকুর, যে রাজবাড়িতে একসময় রাজকীয় কোলাহলে মুখরিত থাকতো, আজ সেখানে চলে সরকারি দপ্তরের কাজ।
কালের বিবর্তনে রাজারা হারিয়ে গেছে, কিন্তু রেখে গেছে এক বিশাল প্রাসাদ আর এক অমীমাংসিত ইতিহাস। বন্ধুরা, এই ভাওয়াল রাজবাড়িটি এখন জেলা প্রশাসক কার্যালয় ও ডিসি অফিস নামে পরিচিত। গাজীপুর জেলার সকল সরকারি দপ্তরে কাজগুলো এখানে চলে। ভাওয়াল রাজবাড়ির এই গল্প আর ইতিহাস মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের কেমন লাগলো? আপনি কি বিশ্বাস করেন এই সন্ন্যাসী কি আসলেই রাজা ছিলেন? কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিশাল এক অমীমাংসিত গল্পের মাধ্যমে এক রাজবংশের বিলুপ্ত ঘটলো। দেখা হবে পরবর্তী কোনো ঐতিহাসিক স্থানে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতেছি।